ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? কিছু ভালো কিছু মন্দ। আমি স্বপন কুমার বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। তো এমনি সব ভালোর ভিতরেই কিছু খারাপ থাকে, আবার সব খারাপের ভিতরে কিছু ভালো থাকে। আব্রাহাম লিঙ্কন তার ছেলের টিচারের কাছে চিঠি লিখছিল, এই কথাটাই বলছে, সব ভালোর ভিতরে কিছু খারাপ থাকতে পারে, আবার সব খারাপের ভিতরে কিছু ভালো থাকতে পারে। তো যাই হোক, এখন গত বছরটা তথা এখন পর্যন্ত আমরা বিভিন্ন সমস্যায় আছি। আমরা হলো স্কুলে যেতে পারছি না, তারপরে হলো বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে পারছি না, তারপরে হলো দাওয়াত খেতে পারছি না। দাওয়াতের কথা মনে আসলে পরেই আসে সেই বিভিন্ন ডিশ সামনে নিয়ে বসে আছো, তো এটা নিবা ওটা নিবা, এই সমস্ত বিষয়গুলি হলো যে এই জিভে জল এসে যায়। তো এখন এই বিভিন্ন ডিশ ও এই সমস্ত বিষয়ের সাথে আমাদের গণিতের একটা টপিক্সের সম্পর্ক আছে, সে নামটা আমি পরে বলছি। এখন যেমন তোমরা ওই দেখা যায় যে টেবিলে বসে আছো, টেবিলে বসে তারপরে হলো তোমার হলো চিকেন পছন্দ, এক পিস নিলা, তোমার হলো মাটন পছন্দ, এক পিস নিলা। কিন্তু একটা সময় ছিল আমাদের ছোটবেলায়ও দেখা যেত প্লেট ভর্তি করে তারপরে খাবার দিত। তাতে হতো কি, যে এক প্লেটের বেশি খেতে পারবে সে হলো ওই খাবার এসে তার হলো ক্ষুধা রয়ে যেত, আর যে পুরোটা খেতে পারবে না সে তার বেলায় দেখা যেত ওইটা ফেলে যেত, ওই ফেলে দিতে হতো। তো যার ফলে দেখা যেত যে আমাদের সম্পদের বা খাদ্য খাবারের অপচয় হতো। তো এই কনসেপ্ট নিয়েই আমাদের একটা টপিকস আছে, সেটা হলো লিনিয়ার প্রোগ্রামিং। বাংলা আমরা বলি যোগাশ্রী প্রোগ্রাম। আচ্ছা, বাংলাটা না লিখলাম, অসুবিধা নেই, তোমরা দেখো। তো এখন এটা এমনি এমনি তৈরি হয়নি। 1939 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তোমরা যদি ইতিহাস পড়ো তাহলে দেখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত ভয়াবহ, পৃথিবীতে এত ভয়াবহ সমস্যা কখনো তৈরি হয় না। খাদ্য সমস্যা থেকে শুরু করে তারপরে হলো অন্যান্য যে কোনো মানে বেঁচে থাকার সমস্যা, এত সমস্যা তৈরি হয় আর কখনো তৈরি হয়নি। এছাড়া হয়েছিল 1660 থেকে 65-তে একবার প্লেগ, ইউরোপের প্রায় 1/3 লোক মারা গেছে। তো যাই হোক, তো যখন এরকম প্রচুর খাদ্য সমস্যা, বিভিন্ন সংকট, যুদ্ধ বিগ্রহ, তখন রাশিয়ান একজন সমরবিদের নির্দেশনায় জর্জ ক্যান্টরস, কেউ কেউ বলে লিওনার্ড ক্যান্টরস, সে হলো একটা সিস্টেম তৈরি করেন যে কিভাবে কম খাদ্য খাবার দিয়ে বেশি লোককে স্যাটিসফাই করা যাবে, এবং কিভাবে অল্প হলো যুদ্ধের সরঞ্জাম ব্যবহার করে বেশি প্রতিপক্ষকে মানে উপরে আক্রমণ করা যাবে। তো এই থেকেই, অর্থাৎ সে প্রথমে এটা আবিষ্কার করেন এবং হলো এটা ভালোভাবে কার্যকর করেন। কার্যকর করার পর পরবর্তী স্টেজে দেখা গেছে তারা হলো এটা হলো কিছুটা গোপনও রাখেন 1947 পর্যন্ত। পরবর্তীতে তারা হলো এটাকে হলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার শুরু করেন। এরপরে আমরা এইগুলিকে পাই, এবং যার ফলে আমরা এটাকে যদি সংক্ষেপে বলি যে ইসের বিজনেসে ম্যাথমেটিক্সের ব্যবহার। এখন ম্যাথমেটিক্সের বিজনেসের উদ্দেশ্যটা কি? বিজনেসের উদ্দেশ্য হলো আমি বেশি লাভ করব আর মানে কম ইনভেস্ট করব। এই যে বেশি লাভ এবং কম ইনভেস্টমেন্ট, এটাকে একত্রে আমরা বলি অপটিমাইজেশন। অর্থাৎ আমরা আমাদের প্রথমত এর উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্যটা হলো কি আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার, এবং কাজ হলো আমাদের মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, ম্যাক্সিমাম অথবা ম্যাক্সিমাম প্রফিট। তো এখন তাহলে আমরা হিস্ট্রিটা বললাম, এখন দেখা যায় এই লিনিয়ার প্রোগ্রামটা কিভাবে ব্যবহার করবো। এটা এমন হতে পারে যেমন তুমি বাজারে গেছো, তুমি হলো র্যান্ডমলি ব্যবহার করতে পারো। পেন্সিল কলম কিনবে, পরে আমরা হলো এই দুই একটা অঙ্ক করার পরে আমরা বলে দেবো অনেক, কলম পেন্সিল কিনবে, নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, কেমন করে তুমি সর্বোচ্চ সংখ্যক জিনিস কিনতে পারো। তারপরে হলো তোমার বাবার একটা ফ্যাক্টরি আছে, তুমি বলে দিতে পারো বাবা যে
সেখানে হয়তো টেবিল চেয়ার তৈরি হচ্ছে, বিভিন্ন মেশিনারিজ আছে, সেক্ষেত্রে তুমি হলো হিসাব করে বলে দিতে পারো কি পরিমাণ টেবিল, কি পরিমাণ চেয়ার তৈরি করলে পর তোমার বাবার সর্বোচ্চ লাভ হবে। তো যাই হোক, এখন আমরা এটাই আসি। লিনিয়ার প্রোগ্রামিং কে যদি আমরা ওইভাবে ভাগ করি, লিনিয়ার কথাটা আসছে লাইন থেকে, প্রোগ্রাম প্ল্যান, অর্থাৎ আমরা লাইন থেকে বা স্ট্রেট লাইন থেকে, লাইন বলেই আমরা বলতে আমরা স্ট্রেট লাইন বলছি, স্ট্রেট লাইন থেকে আমরা একটা প্ল্যান তৈরি করব। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ওই যে কাজটা আমরা করব, সেক্ষেত্রে বিষয়টা হলো এরকম, আমাদের একটা উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য কি, যদি বিজনেস করি তাহলে সর্বোচ্চ লাভ। আর লিমিটেশনস কি, আমার হলো ক্যাপিটাল কম, তারপর এর বাইরে যেতে পারবো না, অথবা এর বাইরে যেতে পারবা, এই বিষয়গুলি থাকবে। তাহলে আমাদের এখানে থাকবে একটা উদ্দেশ্য ফাংশন, থাকবে হলো কিছু লিমিটেশনস, থাকবে কিছু শর্ত। তো যাই হোক, তো লাইন কথাটা বলছি, লাইন মানে হলো স্ট্রেট লাইন। আসলে স্ট্রেট বলে কোনো কথা নেই, প্রসঙ্গত বলে রাখি, একটা বক্ররেখা থেকে ছোট করে যত ছোট কাটবে ততই সেটা হবে স্ট্রেট। আসলে স্ট্রেট লাইন বলে কোনো কথা নাই, কারণ এখন থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যদি তুমি 100 মাইল নাও সোজাসুজি, দেখা যাবে এটা স্ট্রেট মনে হচ্ছে, কিন্তু পৃথিবী তো গোল, আসলে সে স্ট্রেট না। হোয়াটএভার। তো যাই হোক, তাহলে এখন দেখি আমরা লাইন থেকে কিভাবে, এখানে হলো মানে তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, এটা আমাদের সেকেন্ড ইয়ারের টপিক। তো ফার্স্ট ইয়ারে পড়েছো যে সরলরেখায় আমরা এখানে 2-3টা সমীকরণ ব্যবহার করব। এক হইলো x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, তারপরে হলো x ইকুয়ালস টু সামথিং, x ইকুয়ালস টু a বলি, y ইকুয়ালস টু b বলি। তা আমরা এইগুলির সাথে অভ্যস্ত, আমরা এটা জানিও। এটার চেহারাটা কেমন হবে একটু বলে দেই। চেহারাটা হবে এরকম, x/a, এটা তোমরা জানোই, তারপরও আমি একটু বলে দিচ্ছি, গত বছর পড়ছো যেহেতু। আমাদের এইটা হলো a, এইটা হলো b। তো তাহলে এখন এইটা ইকুয়ালস টু একটা সরলরেখা, কিন্তু যদি এইটা গ্রেটার দ্যান a হতো, a না হইয়া এটা হলো 5/4 করে দেই, x/5 y/4 ইকুয়ালস টু 1, তাহলে এইটা হলো আমাদের 5, এটা হলো 4। এখন এইটা ইকুয়াল টু না হয়ে যদি লেস দ্যান হতো, এইটা হলো ইকুয়াল টু 1, তাহলে লেস দ্যান 1 হইলে আমাদের বাম দিকের অংশটা বোঝাবে। যেমন যদি এটা হলো x/3 হতো, x/4 হতো, y/3 হতো, তাহলে বাম দিকে চলে আসতো। তো হলো আবার যদি গ্রেটার দ্যান হতো, তার মানে এটা বাম দিকে চলতে থাকবে। এবং তখন সেইটা আগে যেমন বোঝাচ্ছে, এটা দিয়ে আমরা একটা সরলরেখা বুঝাতাম, আর এখন বুঝাবো একটা অঞ্চল। কোন পর্যন্ত এটা আসবে, আস্তে আস্তে সেই পর্যন্ত আসতে পারবে, x অক্ষ y অক্ষ পর্যন্ত। ঠিক তেমনি ভাবে এটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হতো, তাহলে আমরা এই ডান দিকের অঞ্চলটা বুঝাতাম। অর্থাৎ যখন এটা লেস ইকুয়াল টু হলে একটা নির্দিষ্ট সরলরেখা, আর যদি হলো লেস হয় তাহলে কমতে থাকবে, একটা অঞ্চল বুঝাবে, এবং গ্রেটার দ্যান হলে বাড়তে থাকবে, সেই অঞ্চলটা বুঝাবে। যেমন ধরি, যদি এরকম আর একটা দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাই, x ইকুয়াল টু 4, তাহলে এটা তোমরা জানো y অক্ষের সমান্তরাল এবং y অক্ষ থেকে 4 একক দূরত্বে। তার মানে এটাকে যদি আমরা এরকম ধরি, এই দূরত্বটাকে যদি 4 ধরি, তাহলে এই সরলরেখাটা হলো x ইকুয়াল টু 4। যদি লেস অর ইকুয়াল টু 4 হয় তাহলে কি হবে, লেস অর ইকুয়াল টু 4, তাহলে লেস অর ইকুয়াল টু 4 তার মানে হলো আমরা পুরো লেস যদি ধরি, তাহলে x ইকুয়াল টু যদি 3 ধরি, তাহলে কোথায় আসে,
এটা 4 পর্যন্ত, তাই 3 এই পর্যন্ত আসবে হয়তো। তার মানে হচ্ছে লেস হলে হলো বাম দিকে আসতেছে, গ্রেটার হলে আবার যদি এইটা গ্রেটার অর ইকুয়াল টু 4 হইতো তাহলে কি হইতো অবস্থাটা? গ্রেটার অর ইকুয়াল টু 4। আচ্ছা, গ্রেটার 4 যদি ধরি x ইকুয়াল টু 5 ধরি, তার মানে কোন অঞ্চল বোঝাচ্ছে? এই 4 এর চেয়ে বেশি এখানে, তার মানে এটা। তার মানে আরো যদি বেশি বুঝো, তার মানে হলো ডান দিকে। তার মানে হচ্ছে যদি এইটা গ্রেটার দ্যান হয় তাহলে ডান দিকের পুরো অঞ্চলটা বোঝাবে, পুরো অঞ্চল, পুরো অঞ্চল। তো তাহলে দেখা যাচ্ছে যে যখন ইকুয়াল টু হবে তখন নির্দিষ্ট সরলরেখা নির্দেশ করবে, কিন্তু যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয় তাহলে শুধু গ্রেটার দ্যান হলে ওইখান থেকে এর পরবর্তী অংশ। যদি শুধু গ্রেটার দ্যান হইতো, ইকুয়াল টু না হইতো, তাহলে আমরা 4 হতো না, 4 এর পরে এই তখন এই মাঝখানটা ফাঁকা থাকতো এরকম, যে অর্থাৎ 4 এর পর থেকে শুরু ডান দিকের সমস্ত অঞ্চলটা বোঝাবে। তো তাহলে আমাদের মূল কনসেপ্টটা হলো এখানে আমরা 2টা বা 3টা সরলরেখাকে ব্যবহার করছি এবং এইগুলি থেকে আমরা একটা এদের সমস্ত শর্ত পালন করে এরকম একটা অঞ্চল নির্ধারণ করব। সেই অঞ্চলটাকে আমরা বলবো ফিজিবল রিজন, বা আমরা সম্ভাব্য সমাধান অঞ্চল বলবো। তাহলে আমরা যে বিষয়টা বললাম যে এটার হলো সৃষ্টিটা একটা হলো সমস্যায় পড়ে তৈরি হয়েছে। এই যেমন হলো এখন যদি বাস্তবে দেখি যে এই আমাদের করোনার ভ্যাকসিন, এত কম সময়ে পৃথিবীতে এরকম ভ্যাকসিন তৈরি হয়নি। তো সমস্যায় না পড়লে মানে সমাধান তৈরি হয় না। সবসময় মনে রাখতে হবে, মনে রাখবে এরকম যে পৃথিবীতে যত সমস্যা আছে তার চেয়ে বেশি সমাধান আছে। তোমাকে দেখতে হবে তুমি কোন সমাধানটা তোমার জন্য পারফেক্ট। তো যাই হোক, এখন আমরা দেখি এই টাইপের একটা টপিকস আমরা কিভাবে সমাধান করবো। তাইলে আমরা এখানে হলো উদ্দেশ্য ফাংশন থাকবে, একটা কিছু শর্ত থাকবে, আর যেহেতু এখানে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিজনেসে ব্যবহার করব, সুতরাং এই যে ভেরিয়েবলগুলির মান নেগেটিভ হতে পারবে না। যেমন ব্যবসা করার সময় তুমি হলো লাভ হতে পারে, নাও হতে পারে, কিন্তু লস হবে সেই চিন্তা করে কিন্তু তুমি কোনো ব্যবসা করবে না। সঙ্গত কারণেই আমাদের যে যখন ভেরিয়েবল এক্স ওয়াই ধরবো, সে একটা হলো পণ্যকে রিপ্রেজেন্ট করাবো, তখন এই এক্স ওয়াই এর ভ্যালুগুলি আমাদের নেগেটিভ হতে পারবে না। এই জন্য আমাদের সমস্ত ফিগারগুলি থাকবে প্রথম ফার্স্ট কোয়াড্রেন্টে, অর্থাৎ এখানে এবং এখানে এর মাঝামাঝি অবস্থায়। তাহলে আমরা এখন একটা প্রবলেম দেখি কিভাবে। তাহলে এখানে এটা করার জন্য আমাদেরকে হিসাব করতে হবে কি, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি, এই টাইপের হলো আমাদের 3টা সরলরেখার মানে চেহারাটা দেখলে পরেই আমরা এই বিষয়টা পেয়ে যাব। তো এর বেশি আমাদের দরকার নাই। তো একটা এই সমস্যা তৈরি করি এবং সমাধান করি। আর হলো এখনকার যে তোমাদের সিস্টেম, সেই সিস্টেমে হলো তোমাদের নিয়ম জানবা, অঙ্ক করবা না, ঠিক আছে? অঙ্ক নিজে নিজে তৈরি করো, তৈরি করে তারপর সেই সমাধান করো, হয়ে যাবে। তা আমরা দেখি একটা প্রবলেম সলভ করতে পারি। ধরো আমরা একটা প্রবলেম ধরে নিই এরকম, তোমাকে বলতে পারে এরকম ম্যাক্সিমাইজ হতে পারে, ম্যাক্সিমাম ওই যে যদি ইসের হিসাব করো হইলো লাভ, তাহলে লাভটা ম্যাক্সিমাম হবে। আবার মিনিমাইজ কখন হবে, যখন দেখা যাবে ইনভেস্টমেন্টের বিষয় হবে। তাহলে আমরা এরকম বলি ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চকরণ। কারণ আমি ইংরেজি বাংলা মিলেই লিখি, তোমরা হলো যে এক্সপার্ট ছেলে পেলে, সুতরাং তোমাদের এইটাই সমস্যা হওয়ার কথা না। ম্যাক্সিমাইজ z equals to twice x plus thrice y। আমাদের কনস্ট্যান্ট মানে শর্তগুলি কি, x plus y equals to 6,
এক্স এটা লেস অর ইকুয়াল টু 6, এক্স ইজ লেস অর ইকুয়াল টু 4, y is less or equal to 5 এবং xy greater than or equal to 0। এই কন্ডিশনগুলি দেওয়া থাকবে, না দেওয়া থাকলেও তোমাকে বুঝে নিতে হবে, কারণ আমরা আগে বলেছি যে আমাদের এখানে x এর কোনো নেগেটিভ ভ্যালু নিতে পারবো না। তো এখন আমরা এটা সরাসরি বলতে পারবো, এটাও সরাসরি বলতে পারতে হবে। এইটাকে একটু ওই ফরম্যাটে নিয়ে নেই। এটাকে যদি এরকম ফরম্যাটে লিখি তাহলে লিখতে পারি, এটা চাইলে সমীকরণ দিতে পারো, x by a plus y by b মানে 6 is less or equal to 1। আর এটাকে যদি 1 নং বলি, আবার x is less or equal to 4, এটাকে 2 নং বলি, y is less or equal to 5, এটাকে 3 নং বলি। এখন তাহলে আমরা এরকম একটা গ্রাফ পেপার আঁকি, এখানে একটা রাফ আইডিয়া দিই। তোমরা যখন কাজ করবে তখন তোমরা করবে গ্রাফ পেপার দিয়ে। এখন আমরা যদি এরকম হিসাব করি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম একটা নাম দিলাম, 2 4 6 8 10। এদিকে আবার এরকম হিসাব করি 2 4 6 8 10। তাহলে এটা আমরা জানি x বাই 6y মানে x অক্ষ থেকে 6 অংশ নেব, y অক্ষ থেকে 6। তাহলে এই থেকে এইটুকু আমাদের হলো আকার বেলায় একটু দুইটা কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এটা হলো আমাদের x বাই 6 প্লাস y বাই 6 ইকুয়ালস টু 1। তাহলে এইটা যেহেতু লেস অর ইকুয়াল টু, তার কোন দিকে হবে? বাম দিকে। তার মানে আমরা বলতে পারছি এদিকে হবে। এবারে x ইকুয়াল টু 4 কোন সরলরেখাটা হবে? এটা। তাহলে হলো এটা x ইকুয়াল টু 4, তাহলে লেস অর ইকুয়াল টু 4 হলে কোনটা হবে? এই অঞ্চলটা। এবারে y ইকুয়াল টু 5, তো y ইকুয়াল টু 5, এটা 4 6 এখানে 5 হবে, তার মানে এটা x অক্ষের সমান্তরাল হবে, y ইকুয়াল টু 5। তাহলে আমাদের এর লেস অর ইকুয়াল টু মানে হলো নিচের দিকে হবে। তাহলে এই তিনটারই কমন অঞ্চল কোনটা? কমন অঞ্চল কোনটা বলবো? এই অঞ্চলটা, এটার লেস, এটার লেস, এটার লেস। তার মানে সমস্ত শর্ত যেটা ফিল আপ করে সেটা হলো এই অঞ্চলটা। এটা যদি একটা নাম দেই, এটা x অক্ষ y অক্ষ, ও এটা ধরি a দেই, এটা b দেই, এটা c দেই, এটা d দেই। আমরা এখান থেকে বিবেচনা করব কৌণিক বিন্দুগুলি। এই যেমন হলো 0 0, এখানে তুমি আসলে এক অর্থে বিজনেস শুরু করো নাই, যতক্ষণ পর্যন্ত ভ্যালু না আসবে ততক্ষণ পর্যন্ত কাজ শুরু করো নাই। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? আমরা একটু এদিকে অন্য জায়গায় লিখে দেই, এর কারণ পরে কাজে লাগবে আমাদের। তাহলে এর এটা হলো 4, তাহলে মানে 4 0। বি এটা হলো 4, তাহলে যদি এখানে বসাই দাও x ইকুয়াল টু 4 বসাও, তাহলে ওর মান কত? 2। তার মানে হলো বি হবে 4 2। সি কত? y 5, তাহলে 5 যদি বসাও তাহলে y 5 বসালে x এর মান হলো 1। তার মানে সি হবে আমাদের 1 5। আর ডি কত? ডি হবে আমাদের 0 5।
এখন এই কাজগুলি তোমরা হলো করার সময় এমন হতে পারে সলভ করে করতে পারো। যেমন এই যে বি বিন্দুটা বের করবে, বিটা হলো আমাদের বের হয়েছিল কত 4 2, সি হলো 1 5। তো তাহলে দেখা যায় যে আমাদের এই যে বিন্দুগুলি বের করার সময় তোমার যদি এমনি বুঝতে সমস্যা হয় তাহলে এই দুটো সলভ করে ফেলবে। এই যে এক্স ইকুয়াল, এইটা কার কার এই দুইটার হলো সেট বিন্দু, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 এবং x ইকুয়াল টু 4। এখানে x ইকুয়াল টু 4 বসাও যদি এরকম করতে চাও কোথাও, যে এটা তোমরা নিজেরা জানো, তারপর আমি বলে দিই x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু 4, তাহলে বিয়োগ করলে কত y ইকুয়ালস টু 2। তোমরা হলো চাইলে এটা রাপে করবা, কিন্তু এটা বলার সময় বলতে হবে চিত্র থেকে পাই। মাইন্ড ইট, এটা মনে রাখতে হবে যে বলার সময় বলতে হবে চিত্র থেকে পাই, কিন্তু কাজটা বের করার সময় তোমরা হলো ই থেকে করতে পারো, ওই রাপে করে ফেলতে পারো। তাহলে এই যে অঞ্চলটা, এইটাকে আমরা বলি ফিজিবল রিজন বা সম্ভাব্য সমাধান অঞ্চল। এখন তোমরা কাজটা করার সময় কি করবে, যদি স্টেটমেন্টটা বইয়ে আছে তারপর আমরা বলে দিই শর্টকাট, বলবা দেয়া আছে এত, এটাকে এই ফরম্যাটে নিয়ে নাও, এর 1 নংগুলি, এরপরে হলো এটাকে 2 নং, এটাকে 3 নং। তোমরা যখন ছবিটা আঁকবে, মানে হলো এই ফিগারটা আঁকবে, তখন কিন্তু বলবে x/6 প্লাস y/6 ইকুয়াল টু 1, কারণ তখন আঁকছো সরলরেখা। তাইলে তোমরা বলবে এরকম, এখন লেখো চিত্রে x অক্ষ y অক্ষ চিহ্নিত করি, এরপরে ইচ্ছা মতো প্রতি 5 ঘরকে 1 একক ধরে x/6 প্লাস y/6 ইকুয়ালস টু 1, x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 5 এর লেখচিত্র অঙ্কন করি। তোমরা আঁকার সময় কিন্তু এঁকেছো সরলরেখা, এরপরে আমরা তাহলে বলবো এরপরে ওই কন্ডিশন অ্যাপ্লাই করো। তাহলে শর্তানুযায়ী, শর্তে হলো লেস দেন, শর্তানুযায়ী সম্ভাব্য সমাধান অঞ্চল ও এ বি সি ডি। তাহলে সম্ভাব্য সমাধান হলো, সমাধান অঞ্চল হলো ও এ বি সি ডি, যার কৌণিক বিন্দুগুলি এইভাবে বলি নাও, ও হলো 0 0, এ হলো 4 0, বি হলো 4 2, সি হলো 1 5 আর ডি হলো 0 5। এখন যে সম্ভাব্য সমাধান এবং যার কৌণিক বিন্দুগুলি হলো, কৌণিক বিন্দুগুলি বলতে পাই ওই যে চিত্র থেকে পাই, সমাধান অঞ্চল বললাম। এরপরে বলতে পারো যে এখন চিত্র থেকে পাই সম্ভাব্য সমাধান অঞ্চলের কৌণিক বিন্দুগুলো ও 0 0, এ 4 0, বি 4 2, সি 1 5, ডি 0 5। এবারে আমাদের উদ্দেশ্য কি, ওই যে ওইটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই। তাহলে আমরা দেখি এইবারে, তাহলে এইখানে এই ভ্যালুগুলি বসাই। আমরা হলো বিন্দুগুলি তো মনে আছে, আমরা হলো একটু হলো চাইলে সরাই ফেলতে পারি, সরাই ফেলি। আমরা বলবো এখন ও বিন্দুতে জেড কত, 2 × 0 প্লাস 3 × 0 সমান 0। এ বিন্দুতে, অথবা এরকম বলতে পারো এ 4 0 বিন্দুতে জেড কত, 2 × 4 প্লাস 0 মানে 8। বি বিন্দুতে 4 2 জেড কত, 2 × 4 প্লাস 3 × 2, তাহলে কত হলো, 3 2 6 18 6 14। সি বিন্দুতে 1 5
জেড কত 2 into 1 plus 3 into 5, তাহলে কত হলো 3 5 15 2 17। ডি বিন্দুতে জেড কত 0 plus 3 into 5, তার মানে 15। তার মানে কোথায় আমাদের সর্বোচ্চ হচ্ছে? সর্বোচ্চ হচ্ছে আমাদের সি বিন্দুতে। তাহলে তোমরা বলবে সুতরাং সি বিন্দুতে, সুতরাং সি বিন্দুতে অর্থাৎ x equals to 1 y equals to 5 এর জন্য z এর মান সর্বোচ্চ এবং z এর সর্বোচ্চ মান 70। তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। যে তাহলে আমরা কি করলাম, আমরা একটু যদি প্রথম থেকে রিভিউ করি, তাহলে রিভিউ করলে এরকম দাঁড়ায়। প্রথমে সমীকরণ যাই থাক না কেন সেই সমীকরণগুলি থেকে আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে লিখব। এরপর x অক্ষ y অক্ষ নির্ধারণ করব গ্রাফ পেপারে। একটা হলো আমরা হিসাব করে নেব, সেটা 5 ঘর সমান 1 একক, 3 ঘর সমান 1 একক, যাই হোক না কেন তোমার সুবিধা মতো করে নিতে হবে। এরপরে আকার সময় ইকুয়াল টু দিয়ে অর্থাৎ সরলরেখা আঁকবো। এরপর শর্তানুযায়ী অর্থাৎ লেস হোক গ্রেটার দেন হোক, লেস দেন হোক গ্রেটার দেন হোক, যাই হোক সেই অনুসারে আমাদের হিসাব করে দেখতে হবে যে আমাদের সম্ভাব্য সমাধান অঞ্চল কোনটা। এটাকে আমরা বলি, ইংরেজিতে বলা হয় ফিজিবল রিজন, এবং তার কৌণিক বিন্দুগুলি বের করব। তোমরা চাই যদি কেউ মনে করো যে আমি এটা রাপে করে করব, রাপে করে করবে, কিন্তু বলার সময় বলবা যে চিত্র থেকে পাই শর্তানুযায়ী সম্ভাব্য সমাধান অঞ্চল হলো এটা, যার কৌণিক বিন্দুগুলি এত। এরপর প্রত্যেকটা বিন্দুতে ট্রাই করো, দেখো, দেখলে পর দেখা যাবে যে আমাদের মোটামুটি ভাবে কোনটা সর্বোচ্চ। এখন এটা সর্বোচ্চকরণ না করে তোমাদের ম্যাক্সিমাইজ না করে মিনিমাইজ করে তো করতে বলতে পারতো। এখন মিনিমাইজ যদি করতে বলতো তাহলে আমরা এখানে সবচেয়ে কম কোনটা, এখানে 0 আছে, কিন্তু হলো এখানে আসলে সর্বোচ্চকরণ তো এই জন্য এখানে হলো ওই 0টা। তখন হলো যদি 0 থাকতো তখন আবার বলে দিত xy is greater than 0, তখন ইকুয়াল টু 0 বলতো না। তো xy is greater than যদি 0 হতো তাহলে x এর মান 0 y এর মান 0 এটা নেওয়া যাবে না। তখন কি হতো, আমাদের এই ভ্যালুটা নিতাম না। তাইলে এরপরে সর্বনিম্ন কোনটা, এটা। তাহলে যাহা ওই যে বলা হয় যাহাই 52 তাহাই 53, সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ সব একই জিনিস। তোমাকে যা চাইবে তুমি হলো এই পর্যন্ত করতে হবে, এরপর যদি তোমার সর্বোচ্চকরণ করতে বলে তাহলে এইটা হবে, সর্বনিম্নকরণ করতে বলে এটা হবে। তাহলে আমরা মনে হয় সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের বিষয়টা মোটামুটি ক্লিয়ার। এবারে একটু বাস্তবে আসি। তুমি বাজারে গেছো, এখন বাস্তবে কিভাবে প্রমাণ করব, কারণ এইটা ব্যবহার করব। তোমার বাবার ফ্যাক্টরিতে পরে কাজ করো, আগে হইলো নিজে কিভাবে বিষয়টাকে শর্ট করতে পারো একটু দেখি। তাহলে এটা নিয়ে আমরা হলো আরো দুই একটা কথা যদি বলতে চাই, সেটা হলো যে সমীকরণ যাই থাকবে সেই সমীকরণকে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 ফরম্যাটে নিয়ে নিতে হবে। তারপরে হলো x অক্ষ y অক্ষ নির্ধারণ করতে হবে, তারপরে একটা মাপ নিতে হবে, সেটা 5 ঘর সমান 1 একক অথবা 3 ঘর সমান 1 একক, তোমার সুবিধা মতো নিবে। নেওয়ার পরে এরপরে হলো আকার সময় ইকুয়াল টু দিয়ে অর্থাৎ সরলরেখা আঁকবে, তারপরে হলো শর্তানুযায়ী সমাধান অঞ্চল নির্ধারণ করবে। তার পরবর্তী স্টেজে তুমি তার কৌণিক বিন্দুগুলি সেটা রাপেও করতে পারো, কিন্তু বলার সময় বলতে হবে চিত্র থেকে পাই। তাহলে এখন একটা বাস্তব প্রয়োগ দেখি আমরা, এটা এখন মুছে ফেলি।
একজন দোকানদারের কাছে 100 টাকা আছে, সে কলম এবং পেন্সিল কিনতে চান। এক একটা কলমের দাম হলো 12 টাকা, এক একটা পেন্সিলের দাম 8 টাকা। তিনি কমপক্ষে একটা কলম কিনবেন, কিন্তু 8টার বেশি পেন্সিল কিনবেন না। তাহলে আমরা আবারও বলছি, এখানে লিখবো যখন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যে একজন দোকানদার, সে হলো তার 100 টাকা আছে, 100 টাকায় দিয়ে সে কলম আর পেন্সিল কিনবে। কলমের দাম হলো প্রতিটা 12 টাকা, পেন্সিলের দাম প্রতিটা 8 টাকা। তিনি কমপক্ষে একটা কলম কিনবেন, কিন্তু 8টার বেশি পেন্সিল কিনবেন না। তিনি কোন উপায়ে সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ কলম এবং পেন্সিল মিলে সর্বোচ্চ হতে হবে। তাইলে আমরা এখন এগুলিকে ভেরিয়েবল দিয়ে ধরে নিই। ধরি কলমের সংখ্যা x এবং পেন্সিলের সংখ্যা y। তাহলে আমি সংক্ষেপে লিখি, কলম অথবা কলমের সংখ্যা, ধরি কলমের সংখ্যা x এবং পেন্সিলের সংখ্যা y। তাহলে শর্ত কি বলছে? শর্ত বলছে এক একটা কলমের দাম হলো 12 টাকা, তাইলে এক্সটা কলমের দাম 12x, এক একটা পেন্সিলের দাম 8 টাকা, তাহলে ওয়াইটা পেন্সিলের দাম 8y, মোট দাম এত। তাইলে এই মোট দাম অবশ্যই 100কে ক্রস করতে পারবে না, মানে 100-র বেশি হতে পারবে না, কিন্তু কম হইলে অসুবিধা নেই। বাকিটা হলো যে 5 টাকা বাঁচলে চা খাই ফেলবেন উনি, অসুবিধা নেই। তাহলে দিস ইজ লেস অর ইকুয়াল টু 100। এরপর কি বলছে? কমপক্ষে একটি কলম, তার মানে একটার বেশি হতে পারবে, তার মানে x will be greater than or equal to 1। মানে একটা কমপক্ষে একটা, তার মানে একটা হতে পারবে, দুইটা হতে পারবে, বেশি হতে পারে, তার মানে x is greater than or equal to 1। y is 8টার বেশি কিনবে না, তার মানে কমও কিনতে পারবে, x is equal to 8। এবং এখানে কন্ডিশনটা হলো তিনি কিন্তু কলম পেন্সিল দুটাই কিনবে, সুতরাং এখানে x এর মান 0 হতে পারবে না, ওই যে আগে যেমনটা বলছিলাম y এর মান 0 হতে পারবে না। তাহলে কন্ডিশন হলো আমাদের xy is greater than 0, not equal to 0, equal to 0 হবে না, কারণ উনি কিন্তু কলম পেন্সিল দুটোই কিনবেন, সুতরাং xy কোনোটাই হলো 0 হতে পারবে না। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা? যে 100 টাকা এবারে আর কি হলো, তার উদ্দেশ্যটা কি? দুইটা মিলে সর্বোচ্চ হতে হবে, এবং z equals to x plus y, অর্থাৎ x আর y মিলে সর্বোচ্চ হতে হবে। তো যথারীতি আগের মতো আমরা এই ফরম্যাটটাকে এরকম ভাবে ডান পাশে 1 করে ফেলি। কি করলে 100 দিয়ে ভাগ করলে কি হবে? x বাই এসে আমাদের 25/3 প্লাস y বাই 25/2। তোমরা এটা হলো বুঝতে সমস্যা হলে এইভাবে করে নেবে, 12x বাই 100 প্লাস 8y বাই 100। এখন হলো ক্যান্সেল হয়ে গেলে কি হবে তোমাদের? ইসের 4 দিয়া 4 3 আবারও 4 25 100, তাহলে x বাই 25/3 y বাই 25/2। আমরা সেটাই এখানে লিখছি। এটাকে চাইলে 1 নম্বর দাও, অথবা যদি 1 নম্বর 2 নম্বর এটা না দিয়ে সরাসরি লিখতে চাও, এত 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 লিখে চিত্রাঙ্কন শেষ, তাও হবে।
তাহলে আমরা ওই ফরম্যাটটা 1 নম্বর 2 নম্বর দিয়ে দেখাইছি যেহেতু, আবার এখন ওইটা সারা দেখাই। তো এখন তাহলে যথারীতি আগের মতো এরকম বলবে, এখন এক্স অক্ষ ওয়াই অক্ষে আমরা লেখচিত্রে এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করি। তোমরা একটা যে কোনো মাপ নাও, তাহলে 25/3 মানে 3 8 24, তা 8 চেয়ে একটু বেশি হবে। তাহলে আমরা এরকম একটা করি, এটা হলো x বাই 25/3 প্লাস y বাই 25/2, এটা কি ইকুয়াল টু 1। এটা কিন্তু সরলরেখা, যার ফলে এটা কিন্তু ইকুয়াল টু 1। তার মানে এইটা হবে আমাদের 25/3 তাহলে লেস দ্যান যেহেতু, তার মানে হলো এদিকে হতে থাকবে, এটা কি হবে x is greater than or equal to 1, তার মানে y অক্ষের সমান্তরাল। আমরা এখানে ধরি এটা x equals to 1, তার মানে এর চেয়ে বেশি হবে। আর y is less or equal to 8, আমরা এখানে ধরি, এখানে হিসাব করে তুমি তো গ্রাফ পেপারে যখন করবে তখন দেখা যাবে তুমি একদম সুনির্দিষ্ট মাত্রা পাবে, y equals to 8, তাহলে এর হলো লেস দ্যান। তাহলে দেখো কমন অঞ্চল কোনটা আমাদের, এর লেস, এর গ্রেটার, এর লেস, তার মানে কমন অঞ্চল হলো আমাদের এটা। এটাকে আমরা ফিজিবল রিজন বলতে পারি অথবা সম্ভাব্য সমাধান অঞ্চল। নাম দেই এ, এটা কত 10, এটা বি 25/30, এটা সি। তাহলে এটা হলো দুইটাই আগের মতো সলভ করে বের করো, যে y ইকুয়াল টু 8 বসাও, 8 বসালে কত হয়, এটা y ইকুয়াল টু যদি 8 18 64, 64 বাদ দিলে থাকে আমাদের 36, তাহলে 12 3 12 36, তাহলে 38। আর এইটাকে ডি ধরি, ডিটা কত হবে তাহলে 8 আর 1, তার মানে 1 8। তাই এবারে আর এক্স অক্ষে ধরলে পরও তুমি যদি এইটা ধরো, কিন্তু এইটা তুমি নিতে পারবে না, এইটাও নিতে পারবে না। তুমি হলো ওই টেকনিকটা বলে দিই, দেখো যে আলটিমেটলি এই দুইটা বিন্দু টেস্ট করলেই বোঝা যায়, কিন্তু তারপর আমরা নিয়ম অনুসারে সবগুলা করি। কিন্তু তুমি যদি শুধুমাত্র এই এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে তো নাই, কিন্তু এক্স অক্ষের উপরে যে আছে, সেই এক্স অক্ষের উপরে যে আছে এই দুইটা বিন্দু যদি তুমি স্কিপ করো তাতেও কোনো সমস্যা নেই, কারণ ওই তোমার শর্ত দেওয়া আছে এক্স ওয়াই ইজ গ্রেটার দ্যান 0, তার মানে x is not equal to 0 and y is not equal to 0। তাহলে আমরা এখন আগের মতো টেস্ট করি। তাহলে আমরা বলি এখন এ বিন্দু ছিল কত 10, এ বিন্দুতে z সমান কত x plus y, মানে 1 plus 0 সমান সমান 1। বি বিন্দুতে বি হলো 25/3 0, z ইকুয়ালস টু কত 25/3 প্লাস 0, তার মানে 8 সমস্ত 3 এর 1। এটা সমস্ত লিখলাম এই কারণে, কারণ আমরা কলম পেন্সিল তো এখানে হলো ফ্র্যাকশন নেওয়া যাবে না, আমরা হলো এর হলো হোল নাম্বারটা লিখব, অর্থাৎ পয়েন্টের পরে যদি সেটা হলো 5 বা 5 এর বেশি হয় তোমরা জানো, তখন তাহলে নেক্সট নাম্বারটা, আর যদি তার কম হয় তাহলে ওইটাকে আমরা বাদ দিয়ে দেব। সি বিন্দুতে কত ছিল আমাদের 38 বিন্দুতে z ইকুয়ালস টু কত 3 প্লাস 8 11। আবার ডি বিন্দু ছিল 1 8, এত বিন্দুতে তাইলে z ইকুয়ালস টু 1 প্লাস 8 9। তার মানে আমরা নিচে কোনটা সবচেয়ে সর্বোচ্চ হচ্ছে কোনটা, সি বিন্দুতে।
তাহলে আমরা বলবো সুতরাং সি বিন্দুতে অর্থাৎ x equals to 3 y equals to 8 হলে z এর মান সর্বোচ্চ। এখন আমাদের তো এখানে x আর y এর ভ্যালু দরকার নেই। x টা কি? x ছিল আমাদের কলম আর y ছিল পেন্সিল। সুতরাং কলমের সংখ্যা কলমের সংখ্যা 3, পেন্সিলের সংখ্যা 8। তাহলে ব্যবসায়ী না এখন হলো তো তোমাদের টাকা পয়সার দাম কমে গেছে। আগে তো দেখা যেত হলো 1 টাকা 2 টাকা দিলে পরেই অনেক হয়ে যেত। এখন হইতে পারে ওই ব্যবসায়ী 100 টাকা দিয়েই দেয়, সে তার হলো দোকানের জন্য কলম পেন্সিল কিনবে। তো উনি এখন দেখেছেন যে হলো যে এটা যদি এমন না এটা না হইয়া যে হয়তো তার ফ্যাক্টরিতে হল টেবিল চেয়ার তৈরি করবেন, সেটা হতে পারতো। যে টেবিলের একটা প্রফিট আছে, ইসের চেয়ারের একটা প্রফিট আছে। কোন প্রফিটের জন্য কি পরিমাণ উৎপাদন করলে পর তার হলো প্রফিটটা সর্বোচ্চ হতে হবে। যখন এটা হলো ইকোনমিক্সের কথা, ইকোনমিক্সে হলো প্রফিটটাই হলো মানে প্রফিটটা কোন ভাবে সর্বোচ্চ করা যায় সেইটা হলো ব্যবসায়ীদের টার্গেট। তো এখন যে বিজনেসে যদি অন্যভাবে ব্যবহার করো তাহলে দেখা যাবে যে হলো ওই যে ইনভেস্টমেন্টটা মিনিমাম। ওই যে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরা হিসাব করছে যে খাদ্য সংকট এত প্রকট ছিল, তখন চিন্তা করছে কিভাবে আমরা খুব অল্প পরিমাণ খাবার দিয়া বেশি লোককে সার্ভিস দিতে পারবো, আবার কিভাবে ইসের যে অল্প পরিমাণ অস্ত্রশস্ত্র বা আক্রমণ দ্বারা, স্বল্প আক্রমণ দ্বারা বেশি প্রতিপক্ষের বা বিরুদ্ধ পক্ষের ক্ষতি সাধন করতে পারবো। তাহলে এই ক্ষেত্রটাই হলো, এই টোটাল বিষয়টাকে আমরা একসাথে বলি অপটিমাইজেশন, অর্থাৎ মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট। তাহলে এখানে আমরা একটা বাস্তব এক্সাম্পল দেখলাম যে আমরা একটু রিপিট করি যদি, যে এক ব্যবসায়ী 100 টাকা আছে, সে হলো এটা এখান থেকে কলম এবং পেন্সিল কিনতে চান, কমপক্ষে একটা কলম কিনবে এবং 8টার বেশি পেন্সিল কিনবেন না। একটা কলমের দাম হলো 12 টাকা এবং একটা পেন্সিল দাম 8 টাকা। কি পরিমাণ কিনলে তার হলো দুইটা মিলে সর্বোচ্চ হবে। তাহলে আমরা এগুলিকে ভেরিয়েবল দিয়ে নিয়ে নিলাম। আমরা কলমগুলিকে x দিয়া এবং পেন্সিলকে y দিয়া, তোমরা উল্টা করেও ধরতে পারো, অসুবিধা নেই। এরপরে শর্তানুসারে তাহলে ওইটা কি হবে, 12x প্লাস 8y is less or equal to 100। অর্থাৎ তুমি হলো 100 টাকা খরচ না করে, ব্যবসায়ী 100 টাকা খরচ না করে 90 টাকা করতে পারে, 95 টাকা করতে পারে, 99 টাকা করতে পারে, 100 টাকাও করতে পারে, কিন্তু তার বেশি পারে না। আর এছাড়া শর্ত কি, কলম হবে একটার বেশি, কমপক্ষে একটা, মানে একটা হতে পারবে, একটার বেশিও হতে পারে, মানে x is greater than or equal to 1। আমরা কন্ডিশনগুলি এইভাবে সেট আপ করে দেব। এরপর যখনই দেখা যাবে এবং হলো পেন্সিলের সংখ্যা 8টার বেশি না, তার মানে y is less or equal to 8। 8টাও হতে পারবে, 8এর কমও হতে পারবে, এবং দুইটা মিলিয়ে সর্বোচ্চ হতে হবে, অর্থাৎ x প্লাস y মিলে হবে সর্বোচ্চ। তাহলে এইটা হলো আমাদের উদ্দেশ্য ফাংশন, আর ওইটা হলো শর্ত বা লিমিটেশনস। তো এগুলি নিয়ে তারপরে যখনই আমরা সমীকরণ তৈরি করে ফেলতে পারবো, এমন তো আমরা পারবো। এরপরে যথারীতি সমস্ত সমীকরণগুলিকে আমরা এরকম ফরম্যাটে লিখবো, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 ফরম্যাটে লিখবো। এরপরে হলো x অক্ষ y অক্ষ নির্ধারণ করব, সেইখানে হলো বসিয়ে দেব ইকুয়াল টু দিয়ে, অর্থাৎ যখন তুমি সরলরেখা আঁকবে তখন সেটা কিন্তু ইকুয়াল টু। এরপরে বলবে শর্তানুসারে সম্ভাব্য সমাধান অঞ্চল এত, এবং তার কৌণিক বিন্দুগুলিকে নাম দেবা। আবারও বলছি যে কৌণিক বিন্দুগুলি বের করার সময় তুমি রাপে সলভ করে বের করতে পারো, কিন্তু বলার সময়, লেখার সময় তোমাকে বলতে হবে চিত্র থেকে পাই। এরপরে হলো বিন্দুগুলি, প্রত্যেকটা বিন্দুকে টেস্ট করবে। টেস্ট হলো যদি অনেক সময় দেখা যাবে যে x y is greater than, এই কন্ডিশন দেওয়া থাকবে x y is greater than or equal to থাকলে, যদি x equal to 0 y equal to 0 হয় সেটাও টেস্ট করতে হবে। আর যদি তোমার দেখা যায় x
y ইজ গ্রেটার দ্যান 0 হয়, তাহলে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, এইটা টেস্ট না করলেও চলবে। তো মোটামুটি ভাবে এরকম ভাবে আমরা এই টাইপের সমস্ত প্রবলেম সলভ করতে পারবো। এখন হলো এখানে যদি এখানে তার হলো ম্যাক্সিমাম করতে বলেছে, আবার দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মিনিমাম বলতে পারবে। আমরা আগেরটায় প্রথম প্রবলেমটায় যেমনটা দেখলাম যে একই প্রবলেম থেকে আমরা ম্যাক্সিমাম বের করতে পারবো, মিনিমাম বের করতে পারবো। সুতরাং আমাদের এই টাইপের সমস্ত প্রবলেম আমরা আশা করছি পারবো। তো মোটামুটি ভাবে যদি তোমরা কাজগুলি করো, যদি আমাদের প্রয়োজন হয় বা পরবর্তী ক্লাসে দেখা হয়, যদি তোমাদের এখন যেহেতু অনলাইনে আমরা কাজ করছি, সুতরাং তোমাদের সাথে তো আর মানে এইভাবে সরাসরি কি প্রবলেম আছে বা কিছু এইগুলি বলে যাচ্ছে না, তারপরও আমরা যেটুকু সম্ভব আমরা রিভিউ করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথায় বলে, এখন হলো আমাদের তো বাঙালি লোকজন শুনবে, এই কারণে বলছি, প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে থাকা মানেই সামনে আগানো। থ্যাংকস এভরিবডি।